আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সাক্ষ্য আইন 1872 সালের আইন। এটা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এক দ্বারা। তারপরে হচ্ছে 3 দ্বারা সংজ্ঞা সমূহ। এখানে অনেকগুলা সংজ্ঞা আছে। 4 দ্বারা আদালত অনুমান করতে পারবে, অনুমান করবে চূড়ান্ত প্রমাণ। 5 দ্বারা হচ্ছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় হলে সাক্ষ্য দেওয়া যাবে, আর না হলে সাক্ষ্য দেওয়া যাবে না। প্রথম অধ্যায় হলো 1 থেকে 5 দ্বারা। দ্বিতীয় অধ্যায় হচ্ছে 6 থেকে 55 দ্বারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত। বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্ক 6 দ্বারা হচ্ছে 5 দ্বারায় যে বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যায় না, 6 দ্বারায় সেটা যদি বিচার্য বিষয় সরাসরি নাও হয় কিন্তু প্রাসঙ্গিক বিষয়ের অংশ হিসেবে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে 6 দ্বারা। 7 দ্বারা হচ্ছে ঘটনার উপলক্ষ কারণ পরিণাম যখন প্রাসঙ্গিক হয়। 8 দ্বারা হচ্ছে ঘটনার উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 9 দ্বারা হচ্ছে বিচার্য বিষয়ের ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ হিসাবে উপস্থাপিত দলিল প্রাসঙ্গিক। 10 দ্বারা ষড়যন্ত্রকারীর কথা বা কার্য প্রাসঙ্গিক। 11 দ্বারা যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলা যখন প্রাসঙ্গিক হয়, বা আসামির অজুহাত বা এলিবাই। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের 12 দ্বারা। এগুলা শুধু একটু হালকাভাবে নিবেন, এত বেশি এগুলা জানার প্রয়োজন নাই, এগুলো আমাদের তেমন একটা আসে না। তারপর সাক্ষ্য আইন যেহেতু একটার সাথে আরেকটা সম্পর্কিত, সেই বিষয়ে এগুলো জানতে হয়। সাক্ষ্য আইনের 12 দ্বারা হচ্ছে যে সকল মামলার ক্ষতিপূরণ দাবি করা হয় সেই বিষয়ে আদালত ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করতে পারেন। তাহলে ক্ষতিপূরণের মামলায় আদালতের দেওয়া রায় প্রাসঙ্গিক 12 দ্বারা। সাথে সাথে মনে মনে বলবেন, ক্ষতিপূরণের মামলায় আদালতের দেওয়া রায় প্রাসঙ্গিক 12। সাক্ষ্য আইনের 13 দ্বারা হচ্ছে যখন কোনো অধিকার, প্রথা, অস্তিত্ব দাবি করা হয়, সেই দাবি যদি কেউ আপত্তি করে বা অস্বীকার করে তাহলে সেই ঘটনা প্রাসঙ্গিক। যখন কোনো অধিকার, প্রথা, অস্তিত্ব দাবি করা হয়, অধিকার, প্রথা, অস্তিত্ব যখন দাবি করা হয়, এটার সাথে যদি তার দাবির সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে সে অস্বীকার করতে পারে। এই অস্বীকারটা তখন প্রাসঙ্গিক। এটার উদাহরণ কি দিবেন? যেমন একজনের একটা মাছের খামার আছে, এই মাছের খামারটা সে তার কি করছে, তার বাবা এটা অন্যের নামে পত্তন দিছে বা বন্ধক দিছে। এখন এই বন্ধকটা যদি অসঙ্গতিপূর্ণ হয়, যে তার বাবা এটা পত্তন দেয় নাই বা বন্ধক দেয় নাই, তাহলে সেটা কি হবে? প্রাসঙ্গিক হবে। অথবা সে কি করছে, বন্ধক নিছে, বন্ধক নেওয়ার পরেও যদি সেটা সে তার ব্যবহার করতে না দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে 13 দ্বারা। তাহলে আমরা 13 দ্বারা সহজে কি মনে রাখবো? যে অধিকার, প্রথার অস্তিত্ব, অধিকার, প্রথার অস্তিত্ব যদি অসঙ্গতিপূর্ণ হয় এবং সে যদি অস্বীকার করে তাহলে তার এই অস্বীকারটা তখন কি হবে? প্রাসঙ্গিক ঘটনা হবে 13 দ্বারা। 14 দ্বারা যে সকল ঘটনা মনের অবস্থা, দেহের অবস্থা, দৈহিক অবস্থা বা উপলব্ধির অস্তিত্ব প্রদর্শন করে। তাহলে আপনি যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কি আপনি ইচ্ছাকৃত করছেন, নাকি আপনি না জেনে করছেন, নাকি আপনি অন্য কোনো ভাবে করছেন? যদি এইগুলা যদি আপনার মাধ্যমে প্রদর্শিত হয়, প্রকাশিত হয়, তাহলে সেইগুলা কি হবে? প্রাসঙ্গিক হবে। উদাহরণ যদি আমরা দেই তাহলে এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। যেমন একজন একটা চুরাই মাল দিছে, আপনি সেই চুরাই মালটা কি করছেন? নিজে জেনে শুনে নিজ দখলে রাখছেন। তখন যদি আপনি এটা জেনে শুনে দখলে রাখেন তাহলে কি হয়েছে? এটা আপনার মনের অবস্থা, যে আপনি এটা জেনে শুনে রাখছেন, সেই ক্ষেত্রে আপনার এইটা প্রাসঙ্গিক হবে। দ্বিতীয় উদাহরণ হইল জাল নোট। জাল নোট, আপনি কয়েকজন ব্যক্তিকে জাল নোট দিছেন। আপনি জেনে শুনে যখন জাল নোট গুলো দিচ্ছেন তাহলে অবশ্যই আপনি জানেন যে এগুলো জাল নোট, জেনে শুনে আপনি কয়েকজন ব্যক্তিকে দিচ্ছেন।
তাহলে সেগুলো কি হবে? প্রাসঙ্গিক হবে। যে আপনার উদ্দেশ্য ছিল প্রতারণা করা। প- ঠিক আছে, সমস্যা নাই। তাহলে সেইগুলা বিষয় প্রাসঙ্গিক হবে। এখন 3 নম্বর উদাহরণ দিন দেওয়া হয় যে একটা কুকুর কি করছে, যে আপনার একটা পালিত কুকুর কয়েকজন লোককে কামড় দিছে, আপনি সেটা জানেন। তাহলে আপনার কাজ ছিল কি, যে এই কুকুরটাকে বেঁধে রাখা, আটক রাখা, কিন্তু আপনি সেটা না করার কারণে সে কি করছে, আর কয়েকজন লোককে কামড়াইছে। তাহলে কি হবে, এই যে আগে যে কুকুরটা কামড়াইছে এই কামড়ানো গুলা তখন কি হবে? প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, এটা হইলো 14 দ্বারা, যে আপনি যেসব ঘটনা ইচ্ছাকৃতভাবে আপনার মনের অবস্থা, দেহের অবস্থা, দৈহিক উপলব্ধি, অস্তিত্ব প্রদর্শন করে, সেগুলা বিষয় প্রাসঙ্গিক হবে 14 দ্বারায়। সাক্ষ্য আইনের 15 দ্বারা হচ্ছে কোনো কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, সেইটা যখন প্রাসঙ্গিক হয়। কোনো কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃতভাবে হয়েছে সেটা যখন প্রাসঙ্গিক হয়। এটার উদাহরণ আপনি কি দিতে পারেন? যেমন মনে করেন যে আপনি একটা বাড়ির উপরে আপনার বীমা করা আছে, অথবা আপনার গাড়ির উপরে বীমা করা আছে। এখন আপনি এই বীমার টাকাটা পাওয়ার জন্য কি করলেন, গাড়ির মধ্যে অথবা বাড়িতে আগুন দিয়ে দিলেন। আগুন দেওয়ার ফলে আপনার এই বীমার টাকাটা আপনি কোম্পানির কাছ থেকে নিতে পারবেন। তাহলে এই যে আপনি কি করলেন, ইচ্ছাকৃত যে আগুনটা দিলেন, এটার জন্য কিন্তু আপনার এটা প্রাসঙ্গিক ঘটনা হবে, যে এটা আপনার ইচ্ছাকৃত ভাবেই আপনি সেটা করছেন। আর যদি মনে করেন যে দেখা গেছে আপনার একটা দোকানে আগুন লাগছে, ঠিক আছে, একটা দোকানে আগুন লাগছে, দোকানে আগুন লাগার পরে আপনার দোকানের উপরে বীমা করা আছে, সেই দোকানে আগুন লাগছে, আগুন লাগার পরে সবকিছু পুড়ে গেছে, তখন সেটা কি ইচ্ছাকৃত নাকি আকস্মিকভাবে ঘটনা ঘটছে, সেটা তখন প্রাসঙ্গিক হবে 15 দ্বারা। তারপর সাক্ষ্য আইনের 16 দ্বারা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কোনো রীতিনীতি অস্তিত্ব যখন প্রাসঙ্গিক। ব্যবসার ক্ষেত্রে কোনো রীতিনীতি যখন প্রাসঙ্গিক, যেমন ব্যবসার নিয়ম হচ্ছে কি, যে হিসাবের খাতা রাখা, টালি খাতা রাখা, বা চিঠিপত্র আদান প্রদান করে, এইগুলা তখন কি হবে? প্রাসঙ্গিক হবে। যেমন আমরা দেখা যায় যে যারা এই যে মুদির ব্যবসা করে বা বিভিন্ন ব্যবসা করে, তারা যখন কাউকে বাকি দেয়, এই বাকির খাতাটা তখন তারা লিখে রাখে। এই যে তারা তাদের ব্যবসায়িক রীতি হিসাবে এটার মধ্যে যে লিখে রাখে, এগুলো তখন আদালতে কি হবে? প্রাসঙ্গিক হবে। তারপরে দেখা গেছে এই যে পয়লা বৈশাখের সময় অনেকে, এই যে আসতেছে 14ই এপ্রিল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে আগে আগে হাল খাতা করার জন্য ওই বিভিন্ন কার্ড দেয়, দাওয়াত পত্র দেয়, যে আপনি বাকির টাকা দিয়ে আপনি কি করবেন, পরিশোধ করবেন। এই যে আপনি বাকি টাকাটা যখন দেওয়ার জন্য আপনাকে সে চিঠি দিল, এই চিঠিগুলো তখন কি হবে? 16 দ্বারা মোতাবেক প্রাসঙ্গিক হবে। 12 থেকে 16 পর্যন্ত কি বোঝা গেছে, সেন্টু মিয়া? স্যার, আসসালামু বলেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 12 থেকে 16 পর্যন্ত একটু বলেন তো দেখি। স্যার আমি তো শুনতাছি, একটু ওই বাইরে আছি কি স্যার, একটু বাইরে আছি, বাজারে ইয়া গেছিলাম। 12টা একটু আবার বলেন তো, ওই যে ক্ষতিপূরণের মামলায় যেটা দেওয়ানির মামলার ক্ষতিপূরণ, যে এটা একটু আরেকবার বলেন স্যার। এটা সরাসরি এটা আদালতের উপরে দিয়ে দিছে, কথা বুঝছেন? যে যেমন আপনি কি করছেন, ক্ষতিপূরণের মামলাটা দেয় হচ্ছে আদালত, ঠিক আছে। এখন মনে করেন যে আপনি একটা ক্ষতিপূরণের মামলা করছেন, সাপোজ ধরেন আপনি মানহানি মামলা করছেন। মানহানি মামলা করার পরে আদালত বলছে ঠিক আছে, আপনি যেহেতু তার জুয়েল রানা যেহেতু রেদওয়ানুল করিমের মানহানি করছে, অথবা আপনি কি করলেন, রেদওয়ানুল করিম জুয়েল রানার উপরে আপনি 5 কোটি টাকা দেওয়ানি ক্ষতিপূরণের মামলা করলেন, মানহানির ক্ষতিপূরণের মামলা করলেন 5 কোটি টাকা। এখন আদালত বিচার বিশ্লেষণ করিয়া বললো যে ঠিক আছে, যেহেতু রেদওয়ানুল করিমের আপনি মানহানি করছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, 50 লক্ষ টাকা দিবেন। এই যে আদালত যে 50 লক্ষ টাকাটা নির্ধারণ করছে, এটা কিন্তু আদালত প্রাসঙ্গিক। এটাই হচ্ছে 12 দ্বারা। অর্থাৎ ক্ষতিপূরণের যে টাকাটা আদালত নির্ধারণ করবে, এটাই প্রাসঙ্গিক। ক্ষতিপূরণের মামলা করলে কি টাকাটা পাওয়া যাবে কিনা, আদালত হ্যাঁ, যদি অবশ্যই। ডিসপোজাল দেয় আর কি? অবশ্যই পাবেন, পাবেন না কেন? আদালত রায় দিলে এটা কি না পাওয়ার কোনো সুযোগ আছে? এটা আপনি ওই যে ফৌজদারিতে পড়ে আসছেন না, যে 6 মাসের, 6 বছরের ভিতরে সে মারা গেলেও তার এই টাকা ক্ষতিপূরণ দিতে হয়। ফৌজদারিতে পড়ে আসছেন না এটা? ফৌজদারিতে পড়ে আসছে। হ্যাঁ, তো ওইগুলো একটু মাথায় খাটাবেন, কারণ এখন যদি সাক্ষ্য আইনে এসে যদি ফৌজদারি দণ্ডবিধি ভুলে যান, তাহলে তো এই পড়ার কোনো লাভ নাই।
কারণ এগুলার একটু রিভাইজ দিতে হবে যে কোনটার সাথে কোনটা যায়, যদিও সবগুলা সব জায়গায় যায় না, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। আর এই যে মনে হয় যে আপনারা সবাই অফ মোডে আছেন, এখন আপনি কি পড়ার প্রতি মনোযোগ আছেন, নাকি গল্প করতেছেন, নাকি ওই যে ক্লাসে ঢুকিয়ে আপনি অন্য জায়গায় আড্ডা মারতেছেন, সেটা তো আমার পক্ষে দেখার সুযোগ নাই। ঠিক আছে, কিন্তু আপনারা তো মনে করেন যখন কি বলবো, স্যার এগুলো তো এখন বলতেও তো খারাপ লাগে। আপনারা সবাই অফ মোডে থাকেন, এখন অফ মোডে থাকার কারণ কি? যে আমি এমন কোনো জায়গায় আছি যেখানে আমি ভিডিও মোডে আসা সম্ভব না। ঠিক আছে, তো অফ মোডে থাকলে তো ভাই আপনি কি পড়তেছেন, আপনি কি পড়ার প্রতি মনোযোগ আছে কিনা সেটা তো আমি তো বুঝতে পারবো না। ঠিক আছে, কারণ আমি শুধু বক বক করে গেলাম, আপনারা শুনে গেলেন, কিন্তু এটার তো আমি রিপিট কোনো ফল পাচ্ছি না। ঠিক আছে, ক্লাসে যে লিখিত প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলোর উত্তর আপনারা দিচ্ছেন না। এটা কি আপনাদের ব্যর্থতা নাকি আমার ব্যর্থতা, আমি সেটা জানি না। ঠিক আছে, পরীক্ষার খাতায় যখন আপনারা লিখবেন, কারণ খাতাটা যখন আপনি আমার কাছে সেন্ড করেন, সেন্ড করলে পরে কি হয়, আমি আপনার ভুল ত্রুটিগুলো দেখতে পারি যে আপনার সেই জায়গায় ভুল হয়েছে। কিন্তু আপনাদের আমি মনে করেন গত 26 তারিখে না 25 তারিখে একটা লিখিত প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত পাইনি, যেটা হচ্ছে খুবই দুঃখজনক। ঠিক আছে, 26 তারিখে না 25 তারিখে জানি একটা লিখিত প্রশ্ন দিয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর আমি এখনো পাই নাই। অতএব এটা মনে হয় যে খুবই দুঃখজনক বিষয়। ঠিক আছে, তো আপনারা যে কি প্রশ্ন দিচ্ছেন না দিচ্ছেন সেটা একমাত্র আপনারাই ভালো জানেন, কারণ আপনারা খাতা জমা না করলে মনে করেন যে ওই ফলে কোনো লাভ নাই। কারণ আপনারা আপনাদের নিজের মতো করে লিখতেছেন, নিজের মতো করে রাখতেছেন, তাও লিখতেছেন কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, অতএব মনে করেন যে একটু সবাই ভিডিও মোডে থাকার চেষ্টা করবেন, তাহলে মনে করেন যে আমি কি বলতেছি আপনার ধ্যান জ্ঞানটা আমার দিকে থাকবে। আর আপনি যখন অফ মোডে থাকবেন, তখন আপনি তো আমার মধ্যে থাকবেন না, আপনি থাকবেন আপনার ব্যক্তিগত কাজে, কেউ থাকবেন রান্নার মধ্যে, কেউ থাকবেন গল্প গুজবের মধ্যে, কারণ সবাই তো মিউট করেই থাকেন। তো আপনি যখন এখানে গল্প করতেছেন সেটা তো বুঝাই যায়। তাহলে আমরা আবার বলি, 12 ধারা হচ্ছে ক্ষতিপূরণের মামলায় আদালতের দেওয়া রায় প্রাসঙ্গিক। 12 ধারা। তারপর হচ্ছে 13 ধারা হচ্ছে অধিকার প্রথার অস্তিত্ব যখন দাবি করা হয়, যদি সেটার সাথে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে সেটা প্রাসঙ্গিক। 13 ধারা। 14 ধারা হচ্ছে যে সকল ঘটনা মনের বা দেহের অবস্থা, দৈহিক অবস্থার উপলব্ধি, অস্তিত্ব প্রদর্শন করে। মনের অবস্থা, দেহের অবস্থা, দৈহিক উপলব্ধি, অস্তিত্ব প্রদর্শন করে, সেটা প্রাসঙ্গিক। এই 14 ধারার উপরে তো আমি যে বললাম, কেউ তো কোনো রিপিট কোনো প্রশ্ন করলেন না, এখানে কি কি বিষয়গুলো আছে। যখন একটা মামলার অবস্থার মধ্যে থাকে, অবস্থার মধ্যে মনের অবস্থা থাকে, ইচ্ছা থাকে, জ্ঞান থাকে, সরল বিশ্বাস থাকে, অবহেলা থাকে, ঘৃণা থাকে, এগুলা যখন আদালতে প্রকাশ পায় সেগুলো তখন প্রাসঙ্গিক হয়। ঠিক আছে, তো আপনারা তো এইগুলা বিষয় যে আমি যে বললাম বুঝছেন নি, সবাই কোনো শব্দ নাই। তো আপনারা যদি আগ্রহ না থাকে তাহলে সেটা তো আমি আসলে আপনাদের তো আর ভিতরে আমি ঢুকে দিতে পারবো না। ঠিক আছে, কারণ আপনাদের ওই যে শিকার প্রতি কোনো আগ্রহ নাই, আপনারা যে একটা বিষয় প্রশ্ন করে যে আমার কাছ থেকে যে উত্তরটা জানবেন, যে স্যার এটার আর কি কি হইতে পারে, ওই ধরনের কোনো ইচ্ছা আপনাদের মধ্যে নাই। সাক্ষ্য আইনে 15 ধারা হচ্ছে আকস্মিক নাকি ইচ্ছাকৃতভাবে কোনো কার্য ঘটনা করা হয়েছে, তাহলে সেই বিষয়গুলো যখন প্রাসঙ্গিক হয় 15 ধারা। 16 ধারা হচ্ছে ব্যবসায়িক রীতিনীতির ক্ষেত্রে যে হিসাবের খাতাগুলো লেখা হয়, বা এই যে দাওয়াত পত্র দেওয়া হয়, এই যে পয়লা বৈশাখ আসতেছে, পয়লা বৈশাখের যে কার্ডটা দেওয়া হবে, এইগুলো তখন প্রাসঙ্গিক হয় 16 ধারা। এখন আমরা যে চ্যাপ্টারে ঢুকবো সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 17 ধারা, স্বীকৃতির সংজ্ঞা। স্বীকৃতির সংজ্ঞা, তাহলে 17 ধারা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা। কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করা হয় তাকে স্বীকৃতি বলে। তাহলে স্বীকৃতিটা মূলত কিসের জন্য? কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করা হয় তাকে স্বীকৃতি বলে। এখন যদি আপনাকে এখানে প্রশ্ন দেয় যে স্বীকৃতি মূলত কোন আইনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা কি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তখন আপনারা উত্তর কি দিবেন? দেওয়ানি। দেওয়ানি মামলার ক্ষেত্রে স্বীকৃতি প্রযোজ্য হয়। তাহলে এই যে সংজ্ঞার মধ্যে বললো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করা হয় তাকে স্বীকৃতি বলে। এখন এটার উদাহরণ আপনি কি দিবেন?
এটার উদাহরণ কি দিবেন? যেমন একটা দেওয়ানি মামলা হয়েছে, এই দেওয়ানি মামলার মধ্যে আমার একটা দলিল আছে, আছে কিনা? আমার জায়গা সম্পত্তির একটা দলিল আছে। এই দলিলটা হচ্ছে কি লিখিত বিবৃতি। এখন যখন আমি এই দলিলের উপর কোনো বিবৃতি প্রদর্শন করব, যে আমি যখন বলবো যে এই জায়গাটার মালিক আমি, বা আমি রেদওয়ানুল কারিমের কাছে টাকা পাও না, এই যে আমি যে মৌখিকভাবে বিবৃতি দিলাম, এটাই হচ্ছে কি 17 ধারা। যে আমি আমার যে বিবৃতিটা মৌখিকভাবে দিলাম বা আমি দলিলটা দিলাম, তাহলে সেটা কি হবে? 17 ধারা। সেটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে। স্বীকৃতি সব সময় নিজের পক্ষে ব্যবহৃত হয়। স্বীকৃতি সব সময় নিজের পক্ষে ব্যবহার হয়। তাহলে সাক্ষ্য আইনের 17 ধারা হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা। কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করা হয় তাকে স্বীকৃতি বলে। সাক্ষ্য আইনের 17 ধারা। সাক্ষ্য আইনের 18 ধারা হচ্ছে ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি প্রদান। ব্যক্তি বা তাহার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি প্রদান। মামলার বাদী বিবাদী বা তার পক্ষের প্রতিনিধি, মামলার স্বার্থের সাথে যে জড়িত, সেও কি করতে পারবে? স্বীকৃতি দিতে পারবে। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে কে কে স্বীকৃতি দিতে পারেন, তাহলে উত্তর কি দিবেন? কে কে স্বীকৃতি দিতে পারেন? ওই যে মামলার পক্ষ, সে বাদী বিবাদী বা হচ্ছে তার পক্ষে কোনো তার প্রতিনিধি। মামলার বাদী দিতে পারে, বিবাদীও দিতে পারে, তার পক্ষের কোনো প্রতিনিধি, যেমন আমি না গিয়ে আমার বাইরে পাঠাইলাম, তাহলে সেও দিতে পারবে। অথবা দেখা গেছে একটা জায়গা নিয়ে বিরোধ, এই জায়গার মধ্যে তো আমার বোনেরও অধিকার আছে, আছে না? তাহলে আমার বোনও জি, কি করতে পারবে? সে এই বিষয়ে স্বীকৃতি দিতে স্বীকৃতি পারবে। দিতে পারে। অর্থাৎ যেহেতু এই মামলার সাথে তারও স্বার্থ জড়িত, ঠিক আছে? তাহলে কি আমার স্ত্রী দিতে পারবে না জি, স্বীকৃতি? অবশ্যই পারবে। বাদী বিবাদীর স্ত্রীকে দিতে পারবে না? পারবে। সেও পারবে, তার পারবে। সন্তান যারা আছে তারাও দিতে পারবে। তাহলে আমরা পাইলাম কি, কারা কারা স্বীকৃতি দিতে পারে? মামলার বাদী, বিবাদী, প্রতিনিধি, বা এই মামলার সাথে যার স্বার্থ জড়িত আছে, সে স্বীকৃতি দিতে পারে এবং তার এই স্বীকৃতিটা আদালতে গ্রহণযোগ্য। তাহলে 17 দ্বারা কি স্বীকৃতির সংজ্ঞা? স্বীকৃতিটা মূলত কি? স্যার 17 ধারা যে স্বীকৃতির সংজ্ঞা, স্যার এটা যদি স্যার মানে আমি একটু আমার মত থেকে একটু বলি, যদি দেখেন যে মিলে কিনা আমার ধারণাটা, যেটা হচ্ছে যে স্বীকৃতি বলতে কোনো কিছুর বিষয়ে জানা বা অজানা বিষয়ে সম্পর্কে সে বলা। যেমন আমি কারোর সাথে একটা ঘটনা ঘটাইছি, এটা তৃতীয় কোনো একজন ব্যক্তি দেখছি, তো দেখার পরে সে, সেটা সালিশে হোক বা হচ্ছে গণসংযোগে হোক, সে এই বিষয়ে কিছু একটা উপস্থাপন করবে। এটা কি কি স্বীকৃতি ধরতে পারি? না, না। অবশ্যই যে বিষয়ে আপনি স্বীকৃতি দিবেন সেটা অবশ্যই বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় হইতে হবে, এবং সেটা হইতে হবে দেওয়ানি মামলা। ফৌজদারি মামলার ক্ষেত্রে এটা স্বীকৃতি হবে না। জি স্যার, বুঝছি স্যার। কথা বুঝছেন? স্বীকৃতি আপনি সবসময় দিবেন দেওয়ানি মামলার ক্ষেত্রে। ফৌজদারি মামলার ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 17 ধারা হলো স্বীকৃতির সংজ্ঞা। বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য যে মৌখিক বা লিখিত বিবৃতি প্রদান করা হয় তাকে স্বীকৃতি বলে। এখন যদি আপনাকে প্রশ্ন করে যে কোনো প্রাসঙ্গিক ঘটনার সিদ্ধান্তের জন্য কোন বিষয়ের সাহায্য নেওয়া যাইতে পারে, কোনো বিচার্য বিষয়ের বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তের জন্য কোন বিষয়ের বা কোন পক্ষের সহায়তা নেওয়া যাইতে পারে, তাহলে আপনি উত্তর কি দিবেন?
যে কোনো একজন উত্তর দেন, প্রশ্ন না বললে বুঝলে বলেন যে স্যার প্রশ্ন বুঝি নাই। কথাটা স্যার বুঝতে পারি নাই স্যার। হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন, আমি আবার বলবো। যেমন একটা প্রাসঙ্গিক বিষয়, একটা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। একটা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এখন এইটার সিদ্ধান্ত নিতে গেলে আদালত কি পদ্ধতি বা কোন বিষয়ের সাহায্য নিতে পারেন? স্বীকৃতিমূলক এরকম কিছু সিদ্ধান্ত নিতে পারেন যেগুলা বিচার্যের সাথে সম্পৃক্ত, যেটা বললেন স্বীকৃতি স্বরূপ। সেটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, বা যদি বুবা হয় তাহলে তার আকার ইঙ্গিকে হতে পারে। হুম, এখানেই শেষ? আবার এটা এটা স্যার কোনো ভিডিওর মাধ্যমে হতে পারে। ভিডিও হুম, ভিডিও ফুটেজ বা হচ্ছে ছবি টবি, এ সমস্ত কিছুর মাধ্যমে, বা সেটা দালিলিক মাধ্যমে হতে পারে, লিখিত বা মৌখিক দলিলের মাধ্যমে। হুম। যদিও আপনি হালকা পাতলা বুঝছেন, কিন্তু মূল প্রশ্নটা আপনি বুঝতে পারেন নাই। আমি বলছি কি প্রাসঙ্গিক বিষয়, এখন এটা কি দেওয়ানি বলছি নাকি ফৌজদারি বলছি? আমি কি কোনো কিছু বাঙ্গা বলছি? না স্যার, এটা তো বাংলা বলেন নাই। বাঙ্গা বলি নাই। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? যদি উক্ত প্রাসঙ্গিক বিষয়টা দেওয়ানি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে স্বীকৃতির সাহায্য নিতে পারি। আর যদি সেটা প্রাসঙ্গিক বিষয়টা যদি ফৌজদারি মামলার হয়, তাহলে সেই ক্ষেত্রে মামলার সাথে সংশ্লিষ্ট আলামত, স্বীকারোক্তি, তারপর হচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ, তারপরে সাক্ষীর বিবৃতি, এইসব বিষয় নিতে হবে। প্রশ্ন তার বুঝছেন? মানে এখানে আগে আমাকে ডিসাইড করতে হবে যে এটা কি দেওয়ানি না ফৌজদারি। জি, সঠিক। আমি তো শুধু প্রাসঙ্গিক বিষয় বলছি, প্রাসঙ্গিক তো ফৌজদারি মামলা প্রাসঙ্গিক হইতে পারে না। জি স্যার, হতে পারে। তাহলে আমি তো শুধু এখানে দেওয়ানির কথা বলি নাই, যে দেওয়ানি মামলার সিদ্ধান্তের জন্য আমরা কি নিতে পারি, আমি তো এটা বলি নাই। আমি স্যার বলছি তাহলে কি এই প্রাসঙ্গিক বিষয়। এই কথার উক্তিতে কি স্যার তাহলে আমাদেরকে স্যার দুইটা উদাহরণ দেওয়া যায়? জি, এটা সঠিক। প্রাসঙ্গিক, এটা অপ্রাসঙ্গিক ভিত্তিতে। হ্যাঁ, এটা এই যে দেওয়ানি, এটা ফৌজদারি, দুইটা উদাহরণ দেন স্যার। যেমন যদি মনে করেন যে বিচারটা হয় দেওয়ানি মামলার ক্ষেত্রে, যে মানহানি সম্পর্কিত বা টাকার লেনদেন সম্পর্কিত বা জমি সংক্রান্ত যদি কোনো বিষয় যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আদালত বাদী বিবাদী বা তার প্রতিনিধিদের নিকট হইতে এটা সম্পর্কে সিদ্ধান্তের জন্য তাদের সাক্ষ্য গ্রহণ নিতে পারেন। ঠিক আছে? তাদের স্বীকৃতি বা তাদের বিবৃতি নিতে পারেন। তাহলে এটার সাথে আপনি দিবেন 18 দ্বারা। আর যদি হয় সেটা ফৌজদারি মামলার ক্ষেত্রে, যে প্রাসঙ্গিক বিষয়টা ফৌজদারি মামলার একটা অংশ, তাহলে সেই ক্ষেত্রে আদালত আসামির জবানবন্দি নিতে পারেন, মৃত্যুকালীন জবানবন্দি নিতে পারেন, তারপরে হচ্ছে আলামত নিতে পারেন, তারপরে হচ্ছে আপনার ফরেনসিক এক্সপার্ট নিতে পারেন, হস্তাক্ষর প্রমাণ নিতে পারেন। এখন এটাকে আপনি যতটা চাইবেন ততটাই আপনি সাজাইতে পারবেন। ফৌজদারি মামলা প্রমাণের ক্ষেত্রে কিন্তু অনেকগুলা বিষয় এখানে দেওয়া যায়। ঠিক আছে? জি স্যার। 17 দ্বারা হইল স্বীকৃতির সংজ্ঞা, 18 দ্বারা হইল যেসব ব্যক্তি স্বীকৃতি দিতে পারেন, 19 দ্বারা হইল মামলার সাথে সম্পর্কিত, মামলার পক্ষের সাথে সম্পর্কিত ব্যক্তিকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আপনি যে বিবৃতিটা দিচ্ছেন, সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার পক্ষের লোক। মামলার পক্ষের সহিত যে সম্পর্ক প্রমাণ, এটা কিন্তু আপনাকেই করতে হবে, যে আমি মামলার পক্ষ। কি ঠিক কিনা? জি স্যার, এরকম তো হয়ে থাকে। যেমন সচরাচর ওই যে এই কোর্টে যখন কোনো আসামিকে জামিন নেওয়ার জন্য যাওয়া হয়, তখন তার পক্ষ হয়ে কিন্তু একজন লোক যায়, যে আমি তার বাইলাগি বা তার আমি নিকটতম ব্যক্তি, সে আমাকে পাঠাইছে এই মামলার বিষয়ে, আমি আপনার সাথে উকিলের সাথে কথা বলার জন্য বা মামলার বিষয়ে আদালতে কথা বলার জন্য। এরকম। আপনি যখন কোনো বিবৃতি দিবেন, আপনি তো মামলার পক্ষের লোক, তাই না? জি। আপনি যখন বিবৃতি দিবেন, এটা আপনার নিজের পক্ষে কিন্তু দিবেন।
দিবেন কিনা? জি আপনি নিজের পক্ষ দিবেন। এখন আপনার এই যে পক্ষ, আপনি যে বিবৃতিটা দিলেন, এখন এই বিবৃতিটা প্রমাণ কে করবে যে আপনার এই বিবৃতিটা মিথ্যা? এটা প্রমাণ কে করবে? আপনি করবেন? এটা তো নিজেকে করতে আমাকেই হবে। করতে হবে, এটা স্যার আমাকে নিজেই করতে হবে, আমি নিজেকে। না, আপনি তো আপনার পক্ষে আপনি বক্তব্য দিয়ে দিছেন না যে এটা সত্য, আমি যা বলছি সব সত্য। আপনি তো বিবৃতি দিয়ে দিছেন, কিন্তু এটা জি প্রমাণ করবে আপনার বিরুদ্ধ পক্ষ যে আপনি যা বলছেন সব মিথ্যা। বুঝছেন? আপনি তো আমি যা আপনার বলছি। আপনি তো আপনার পক্ষে সাফাই গাইছেন না? জি স্যার। আপনি তো সাফাই গাইছেন যে আমি যা বলছি সব সত্য, এই জায়গার মালিক আমি, আমি তার সাথে কোনো ধরনের লেনদেন করে নাই। তখন আপনার এই সবগুলা বিবৃতি প্রমাণ করবে কে? আপনার বিরোধী পক্ষ, যে আপনি যা বলছেন সব মিথ্যা। এটা প্রমাণ করবে বিরোধী পক্ষ। মামলার পক্ষের সাথে দেওয়া বিবৃতি প্রমাণের দায়িত্ব কার? প্রশ্ন দিল আপনাকে, উত্তর কি বিবাদ দিবেন? বিবাদ বিবাদীর। বিবাদীর। মামলার পক্ষের সাথে বিবৃতি প্রমাণ করবে বিরোধী পক্ষ। তার মানে এটা স্যার ওই যে আপনি যে বললেন যে দেওয়ানি মামলার যে কন্ডিশন গুলা বললেন, হ্যাঁ, এইগুলার ক্ষেত্রে স্যার এটা বেশি হয়। কাউরে মিথ্যা মানহানি করা, টাকা দিয়ে টাকা না দেওয়া, বা হচ্ছে গিয়া ছোটখাটো কোনো মান সম্মানে আঘাত লাগানো, এই সমস্ত বিষয়গুলো স্যার যে হুটহাট করে মিথ্যা মামলা বানায় ফেলে যায়, হ্যাঁ তুমি আমার নামে এই করছো, আমি তার মামলা দিব, কিন্তু পরবর্তীপক্ষে যে করে নাই তখন সে এটা প্রমাণ করে যে আমি আসলে তারা করি নাই। হ্যাঁ। প্রয়োজনে তার বিরুদ্ধে আর একটা সাক্ষীও সে জোগাড় করে। তাহলে এটার যদি আমরা উদাহরণ দেই, যে আপনি বললেন কি, যে আমি রেদওয়ানুল কারিমের কাছে কিছু টাকা পাবো, ঠিক আছে? এখন রেদওয়ানুল কারিমের কাছে কিছু টাকা পাবো, তুমি কি সেন্টু মিয়া কি করলো? নুরুল ইসলাম ভাইকে দায়িত্ব দিল যে নুরুল ইসলাম আপনি রেদওয়ানুল কারিমের কাছ থেকে আমার টাকাটা আনেন। এখন নুরুল ইসলাম টাকাটা আনছে কি আনে নাই সেই বিষয়ে এখন সেন্টু মিয়া নুরুল ইসলামের উপরে মামলা করলো যে সে আমার টাকা আনছে, আইনি এখন আমার টাকাটা সে আত্মসাৎ করছে, আমাকে টাকাটা দেয় নাই। তখন নুরুল ইসলাম বলল যে আদালতের যে মহামান্য আদালত, আমি রেদওয়ানুল কারিমের কাছ থেকে টাকাটা আনেই নাই, রেদওয়ানুল কারিমের কাছ থেকে আমি টাকাটা আনেই নাই, অতএব আমি তাকে দিব কিভাবে, সে আমার কাছে পায় কিভাবে? তখন নুরুল ইসলাম রেদওয়ানুল করিমকে আদালতে হাজির করলো যে আপনি আদালতে হাজির হইয়া বলেন যে আমি আপনার কাছে টাকাটা আনছি কিনা। এখন রেদওয়ানুল করিম বললো যে না, নুরুল ইসলাম আমার কাছে টাকা নেয় নাই। তাহলে এই যে নুরুল ইসলাম যে হাজির হয়ে যে বক্তব্যটা দিল, এটা আদালতে প্রাসঙ্গিক। তাহলে প্রমাণটা করলো কে? সেন্টু মিয়া প্রমাণ করলো নাকি নুরুল ইসলাম প্রমাণ করলো? নুরুল ইসলাম ভাই প্রমাণ করলো। নুরুল ইসলাম প্রমাণ করলো। এটাই বলছে 19 ধারার বিষয়বস্তু। তারপরে হচ্ছে সাক্ষ্য আইনের 20 ধারা, মামলার পক্ষ হতে ব্যক্তকৃত স্বীকৃতি। মামলার পক্ষ হতে ব্যক্তকৃত স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়। মামলার পক্ষ হতে ব্যক্তিগত স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, এটা কি বুঝছেন? আমি একটা জায়গা বিক্রি করব, এখন জুয়েল রানা আমার কাছে জায়গাটা কিনতে আসছে। আসার পরে এখন জুয়েল রানা আমাকে বললো যে আপনার জায়গা কি ফ্রেশ আছে, কাগজপত্র সব ঠিক আছে? তখন আমি জুয়েল রানাকে বললাম যে আমার কাগজপত্র সব ওকে আছে, যদি আপনি এই বিষয়ে জানতে চান তাহলে রেদওয়ানুল করিমকে আপনি জিজ্ঞাসা করেন, রেদওয়ানুল করিম সব জানে। তখন জুয়েল রানা রেদওয়ানুল করিমের কাছে গেল, গিয়ে জুয়েল রানা রেদওয়ানুল করিমকে জিজ্ঞাসা করলো যে এটা কি জায়গাটা ফ্রেশ আছে? এখন যদি রেদওয়ানুল করিম আমার পক্ষে বলে যে হ্যাঁ জায়গা ফ্রেশ আছে, তাহলে তার এই বিবৃতি সঠিক। আবার সে যদি বলে যে না এই জায়গার মধ্যে ভেজাল আছে, তাহলে তার এই বিবৃতিও সঠিক। কারণ কি? কারণটা হচ্ছে যে আমি রেদওয়ানুল করিমের নামটা বলে দিছি
যেহেতু আমি সরাসরি রেদওয়ানুল করিমের নামটা বলে দিছি, অতএব রেদওয়ানুল করিমের দেওয়া এই বিবৃতিটা তখন প্রাসঙ্গিক, সেটা আমার পক্ষে আসুক বা বিপক্ষে যাক। কথা বুঝছেন? কথা বলেন, কথা না বললে তো সামনে অ্যাডভান্স হওয়া যায় না। তাহলে 20 দ্বারা হচ্ছে মামলার পক্ষ হতে জি ব্যক্তি স্যার, হতে ওই যে মানে ওইটা হচ্ছে মূলত আপনি আপনি একটা জিনিস বিক্রি করবেন, বিক্রি করতে গিয়ে রেদওয়ান ভাইকে সাক্ষী মানছেন যে তারা প্রয়োজন হলে জিজ্ঞেস করে দেখেন যে আমার জিনিসটা সঠিক না বেঠিক। এখন সে যেটাই বলবে সেটাই স্বীকৃতি হিসাবে এখানে গণ্য গ্রহণযোগ্য হইবে। নিয়ে হবে বা প্রাসঙ্গিক হ্যাঁ, হবে। হ্যাঁ, এটা হচ্ছে 20 দ্বারা। 21 দ্বারা হচ্ছে যে স্বীকার করে বা স্বীকৃতি দেয় সেটা প্রমাণের দায়িত্ব। যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষে স্বীকার করা হয় তার স্বীকৃতি প্রমাণ। এখন এই স্বীকৃতিটা প্রমাণ করতে হবে 3 ভাবে। ক্লাসের সময় তো 21 দ্বারা হচ্ছে স্বীকৃতি নিজেকে 3 ভাবে প্রমাণ করতে হবে। যখন কোনো ব্যক্তির স্বীকৃতি করে বা যার পক্ষে স্বীকৃতি হয়, এটা তার বিরুদ্ধ পক্ষ প্রমাণ করবে, কিন্তু 3 সময়ে নিজেকে প্রমাণ করতে হয়। 3টা সময় কি? যখন স্বীকৃতিকারী মারা যায়, যদি সে মারা যায় তাহলে 32 ধারা অনুসারে তার প্রতিনিধি কি করবেন? স্বীকৃতি প্রমাণ করতে পারবে। মারা গেলে 32 ধারা অনুসারে তার প্রতিনিধি বা পক্ষে স্বীকৃতি প্রমাণ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে স্বীকৃতিকারী যিনি দৈহিক বা মানসিক ভাবে অসুস্থ হয় বা তার স্বীকৃতি দেওয়া অসম্ভব হয়ে করে, তাহলে সেক্ষেত্রে এটা তাকে প্রমাণ করতে হবে। আর যদি স্বীকৃতিটা স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, সেই ক্ষেত্রে এটা তাকে নিজেই প্রমাণ করতে হবে। তাহলে 21 ধারায় বলছে যে স্বীকৃতি বিরুদ্ধ পক্ষ প্রমাণ করবে, কিন্তু 3 ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হবে। 3 ক্ষেত্রে নিজেকে প্রমাণ করতে হবে। যদি স্বীকৃতিকারী মারা যায় তাহলে তার প্রতিনিধি সেটা প্রমাণ করবে যে যে স্বীকৃতি দিছিল সে মারা গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে স্বীকৃতি বা স্বীকৃতিকারী যদি অসুস্থ হয় বা তার পক্ষে কথা বলা অসম্ভব হয় বা সাক্ষ্য দিতে পারে না, মানসিকভাবে সে অসুস্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার পক্ষের লোকজন সেটা প্রমাণ করতে হবে যে সে সাক্ষীদানে অযোগ্য হয়ে গেছে। আর 3 নাম্বার হচ্ছে স্বীকৃতি যদি স্বীকৃতি না হয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, সেই ক্ষেত্রে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই 3টা ক্ষেত্র কি? এটা কি বিরুদ্ধ পক্ষ প্রমাণ করবে নাকি নিজেকেই প্রমাণ করতে হবে? এটা স্যার নিজেকে প্রমাণ করতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে। কারণ কি? যে এখানে 3টা কারণ বিষয় হচ্ছে, আমার যে স্বীকৃতি দিছিল সে মারা গেছে, তারপরে আমার যে স্বীকৃতি দিছিল সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, আর 3 নাম্বার হচ্ছে এটা স্বীকৃতি না হয়ে অন্য কোনোভাবে যখন প্রাসঙ্গিক হয় তখন সেটা নিজেকেই প্রমাণ করতে হবে। স্যার এই 3 নম্বরটা একটা উদাহরণ দেন তো। যেমন আপনি যেমন আপনি স্বীকৃতি দিতে গেছেন, এখন এটা স্বীকৃতি দিতে গিয়ে এটা এখন মনে করেন যে বিরুদ্ধ পক্ষের প্রতি আপনার স্বীকারোক্তির মতো হয়ে গেছে, বিরুদ্ধ পক্ষের মতো এটা স্বীকারোক্তির মতো হয়ে গেছে, তাহলে এটা আপনাকে প্রমাণ করতে হবে। এই কথাটা স্যার একটু ক্লিয়ার করেন স্যার। ওই স্বীকারোক্তি হয়ে গেছে বলতে এটা কি জোর জবরদস্তিমূলক নাকি? কিছু মনে করবেন না স্যার, সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এরকম বললে পরে আমার বলতে ভালো লাগে। যেমন আমার কাছে একটা মনে করেন যে টাকা আছে, ঠিক আছে? মনে করেন যে আমার কাছে একটা টাকা আছে। এখন এই টাকা রাখার জন্য আমি কি করছি? আমি অভিযুক্ত হয়েছি। এখন এই টাকাটা যে আমার কাছে রাখছি এটার জন্য আমি অভিযুক্ত হয়েছি। এখন আমার প্রমাণ করতে হবে যে এই টাকাটা খাঁটি। কথা বুঝছেন? আমার কাছে যে টাকাটা আছে এটা যে আমার বৈধ টাকা, এটা যে আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। বুঝা গেছে? যেমন আমার কাছে মনে হয় যে বেশ কিছু টাকা পাইছে, এই টাকার জন্য আমাকে অভিযুক্ত করছে। এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই টাকাটা আমার বৈধ টাকা।
জি স্যার বুঝছি, একটু বুঝছি। স্যার এখানে হচ্ছে স্যার ওই যে স্বীকৃতি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, হ্যাঁ, স্বীকৃতি না হয়ে অন্যভাবে প্রাসঙ্গিক হয়, যেমন আমি তো প্রথমে মানে একটা স্বীকৃতি, আমি আপনারা বলি যে কিভাবে হতে পারে? আমি প্রথমে স্বীকৃতি দিছিলাম যে এই টাকাটা মনে করেন যে রহিমের, মনে করেন যে আমি কি করলাম যে এই টাকাটা রহিমের বলে আমি একটা স্বীকৃতি দিলাম, ঠিক আছে। এখন রহিমের যখন আমি স্বীকৃতি দিছি, এখন স্বীকৃতিটা কিন্তু তখন এটা স্বীকারোক্তি হিসেবে গণ্য হয়ে গেছে। কারণ কি, এটা তো তখন অলরেডি আদালত গ্রহণ করে নিয়েছে যে এই টাকাটার মালিক হচ্ছে রহিম। আমার স্বীকারোক্তি তো শেষ, স্বীকৃতি শেষ না, আমার স্বীকৃতি শেষ। এখন পরবর্তীতে দেখা গেল যে না, এই টাকাটা আমার কাছেই রয়েছে এবং এই টাকাটার মালিক তো আমি।